رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমি সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে আমাদের এই মহৎ বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত সমস্ত সেনা কর্মকর্তা, যাদের অনেকেই আমার অগ্রজ, বেশিরভাগ অনুজ আর কি, যারা এখানে আছেন এবং তাদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত হয়েছেন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি রাবার পরিচালক মন্ডলীর সভাপতি চেয়ারম্যান কর্নেল হক এবং অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে, যারা আজকে আমাকে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। আমি আপনার থেকে আমার একটা কথা বলতে চাই, শুরুতে কিছু নীরবতা পালন করলে ভালো হয়, যাতে সবাই শুনতে পারে কথা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে বক্তা স্টেজে থাকে, মঞ্চে থাকে, তার প্রতি একটু শ্রদ্ধা জানানো হয়। কয়েকটা মিনিট যদি একটু দয়া করে নীরবতা পালন করেন, আমরা কৃতজ্ঞ হব। আজকে বিজয় দিবস, কর্নেল হক বলে গেছেন 55তম বিজয় দিবস, সঠিক। আমাদের জাতির ইতিহাসে এবং জাতির জীবনে দুটো সর্বশ্রেষ্ঠ দিবস আমরা পালন করি, একটি স্বাধীনতা দিবস আর একটি বিজয় দিবস, যা যতদিন বাংলাদেশ থাকবে পৃথিবীর বুকে ততদিন স্বর্ণাক্ষরে এই দিবস দুটি, নাম দুটি লেখা থাকবে। প্রায় অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, তারপরে আরো 5 বছর, 55 বছর পার হয়ে গেছে। প্রতি বছর এই দিবসটা আমাদের মাঝে ফিরে আসে। এই দিবসটা ফিরে আসে একটা মিশ্র অনুভূতি দিয়ে। একদিকে আমরা আনন্দ, উচ্ছ্বাস, গৌরব এবং আলোক বর্তিকা নিয়ে আসে এই দৃশ্যে আমাদের মাঝে। অন্যদিকে সাথে সাথে আমাদের অন্তরে সৃষ্টি হয় কিছু দুঃখ, কিছু ক্ষোভ, কিছু শোক, গ্লানি এবং আমি বলবো সাথে সাথে যন্ত্রণা, কাতর বেদনা। প্রথম অনুভূতিটি আপনারা সবাই জানেন, বিজয় দিবস। এই দিনটিতে আমরা হানাদার, দখলদার পাকিস্তান বাহিনীকে হারিয়ে স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছিলাম। আনন্দ তো হবেই, আমাদের বিজয় আনন্দ হবে। দ্বিতীয়টা আমি কেন বললাম, অনেক মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের মনে কেন ব্যথা, শোক, ক্ষোভ, গ্লানি কেন সৃষ্টি হয়। একটা কারণ হচ্ছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তার চেয়ে অনেক বেশি আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে, তারা অনেকে এখনো বেঁচে আছে। আমাদের মা বোনদের সম্ভ্রম হানি হয়েছে, ওইটা একটা ব্যথা। আরেকটা ব্যথা আমার এবং আমার মনে হয় মুক্তিযোদ্ধার সময় না, যারা এখানে আছেন সেনাবাহিনীর সদস্য, তাদের অনেকে এবং দেশের মধ্যে প্রায় বেশিংশ লোকের মনের মধ্যে আরেকটা কারণ ব্যথা হচ্ছে যে 55 বছর পার হওয়ার পরে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে যে আকাশসম পার্থক্য, তফাৎটা, ওটার কারণে আমরা গিয়ে চেয়েছিলাম, কি পেয়েছি। যারা শহীদ হয়েছে, কেন শহীদ হয়েছে তারা, কেন প্রাণ দিয়েছে, প্রাণীরা প্রস্তুত ছিল। আহত কেন হয়েছে, মা বোনরা তাদের সম্ভ্রম হারিয়েও স্বাধীনতার কথা চিন্তা করে দাঁত কামড় দিয়ে এখন বেঁচে আছেন, ধুকে ধুকে বেঁচে আছেন, ধুকে ধুকে মরে না, ধুকে বেঁচে আছে। আমরা ধুকে ধুকে বেঁচে আছি এখন। কেন? এটা কেন হলো? এটা কারণটা কি? এই প্রশ্নগুলি আমাদের মনের মধ্যে আসে। আমি কোনো রাজনীতিবিদ নই, রাজনীতি আমার নেশাও না, পেশা না। আমি কারো পক্ষেও নয়, কোনো বিপক্ষেও নয়। আপনাদের মতো আমিও স্বাধীনতার পক্ষে।
সার্বভৌমত্বের পক্ষে, মানুষের জনকল্যাণের পক্ষে। যখন কোন শাসক গোষ্ঠী, কোন ব্যক্তি যখন স্বাধীনতার বিপক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে, জনগণের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থে যখন কাজ করে, তখন আপনাদের মতো আমারও হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। এটা স্বাভাবিক, যে কোনো দেশপ্রেমিক সচেতন নাগরিক এই ঘটনা ঘটবে। এই ঘটনা আমার হয়। অনেকে বলবেন 55 বছর মধ্যে উন্নতি হয়েছে, হয়েছে অনেক। একটা দেশ যখন 55 বছর পার করে উন্নতি হবে। বছরে বছরে আমাদের বাজেট হয়, উন্নয়ন বাজেট হয়, হবে। কিন্তু উন্নয়নটা যে আমাদের প্রত্যাশা ছিল তার কতখানি, আমি মনে করি এটা একটা ভগ্নাংশ যে আমাদের প্রতিষ্ঠা। কেন আমি বলবো, আজকে যদি আমরা, আমার বয়স হয়েছে, আমি 70 ঊর্ধ্ব, আমি বলি 80 পর হতে পারি যদি আল্লাহ তাআলা আমার কিছুদিন হায়াত দেন। আমার এখানে সত্য অনেক আমার অগ্রজ সেনা কর্মচারী যারা আমার চেয়ে বয়স বেশি, কিন্তু আমিও বাংলাদেশের যে গড় আয়ু তা পার হয়ে গেছে অনেক আগে। কখন চলে যাবে, কখন ডাক আসবে ওপারে চলে যাওয়া, তা জানি না। তবে কয়েকটা কথা আমি স্পষ্ট করে বলি, সবচেয়ে বলার সুযোগ পাই যখন বলি, এইখানে বলছি আর কি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা কত পার্সেন্ট লোক সংখ্যার মধ্যে কাছে পৌঁছেছে। কয়েকটা চিত্র আপনারা সবাই জানেন, যা স্মরণ করে দেওয়ার জন্য। অর্থনীতি বলা হয় যে আমাদের অর্থনীতি জিডিপি অনেক উপরে উঠে গেছে। পার ক্যাপিটা ইনকাম $3,000-3,500। এটা কোনো মাপকাঠি না। কারণ অনেক দেশের জিডিপি অনেক আছে, ইন্ডিয়া জিডিপি অনেক। এখন ইন্ডিয়াতে 30% লোক খোলা আকাশের নিচে মলত্যাগ করে। এখন ইন্ডিয়া গ্রামাঞ্চলে এখন কিন্তু আমরা সতীদাহ প্রথা আছে। আমাদের দেশেও তাই। 1% লোকের হাতে 80% হচ্ছে আমাদের সম্পদ কুক্ষিগত করা আছে। পাকিস্তান আমলে দাও ও দাদবদির মতো 100টা পরিবার ছিল, 100 কোটি টাকা তার কোটিপতি বলতাম। আমাদের এখানে হয়তো 1000 লোক আছে বা কয়েকশো লোক আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক। এই তো অর্থনীতির পর্যন্ত। আপনি যদি রাস্তা গিয়ে দেখেন, এখন আমি ধানমন্ডি থাকি, আমি লেকের পার দিয়ে হাঁটি, প্রতিদিন দেখি দৈনিক লোকের সংখ্যা বাড়ছে, ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। তার অর্থনীতি তো কোথায় গেল? $3,500 এই মাপটা কোথা থেকে আসে? আজ একটা শ্রমিক যে এখন $100 কামায় না মাসে, সে হিসাবটার মধ্যে আছে, নেই। এইটা পিকচার হয়েছে। আমরা বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এসালম এগুলো জন্ম দিয়েছে, পালিয়ে গেছে তারা, এখন কে ধরে পালিয়ে গেছে। তো এটা অর্থনীতি কেমন করে? বড় বড় দালান কোঠা হয়েছে, বড় বড় প্রশস্ত রাস্তা হয়েছে, বড় বড় প্রেস্টিজের প্রজেক্ট হয়েছে, যেগুলো অনেকে এখন মুখ তুলে পড়ে আছে। এটা তো কোনো ইন্ডিকেশন না। তো যারা বলে আমি অর্থনীতিবিদ না, আমি সাধারণ একজন নাগরিক, এবং এটা অর্থনীতিতে প্রয়োজন হয় না জানার জন্য। এই অবস্থা হতেছে আমাদের অর্থনীতি। অন্য জায়গায় যদি আপনি চিন্তা করেন, আমাদের শিক্ষা বলেন, আপনার স্বাস্থ্য খাতে বলেন, এখনো দেশে, আমাদের দেশে 60% লোক ন্যূনতম স্বাস্থ্য সেবাটা পাচ্ছে না। 30% লোক এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আমার শিক্ষার অবস্থা দেখেন না কেন? আমাদের শিক্ষকরা সম্মান প্রদর্শন করে, সবাই না, বেশিরভাগ শিক্ষক প্রশ্নপত্র বিক্রি করে ছাত্রদের কাছে। আপনার ইউনিভার্সিটিতে এখন শ্রেণী ক্লাস আছে যারা শিক্ষক, আমরা কল্পনা করতে পারি না। এই তো শিক্ষার অবস্থা। সব জায়গাতে তাই। রাজনীতির অবস্থা দেখেন, প্রতিটা জায়গায় দেখেন কি অবস্থা। গত 55 বছরে সব শাসকের এই জন্য দায়ী। কিন্তু যেটা কর্নেল হক বলে গেল, 16 বছর বা 17 বছর হতে এখানে নর্দমা নামিয়ে দিয়েছে, আমরা আবর্জনা চলে গেছি, ধ্বংসের দাগ নামতে আমাদের নিয়ে গিয়েছে। তো সেই জন্য ব্যথাটা হয়, কষ্ট হয়, রক্তক্ষরণ হয় হৃদয়ে, যে চলে যাব পৃথিবী থেকে কিছুদিন পরে যখন ডাক আসবে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে গেলাম, কি করে গেলাম, সেটা আমাদের ভাবতে হবে। এখন এটা থেকে পরিত্রাণে কি কোনো উপায় নাই? আমাদের এটিকে মেনে নিতে হবে আমাদের। তাহলে কি আমরা স্বাধীনতার অযোগ্য? আমি তো সেটা মনে করি না। আমার মনে হয় যেটা আমাদের দেশের যে খারাপ অবস্থা অনেকেই ছিল,
তারা অনেক পরিবর্তন, কোরিয়ার কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, মালয়েশিয়ার কথা চিন্তা করেন, তার উপর তো পরিবর্তন এসে আমাদের পরে অনেক তারা স্বাধীনতা অনেকে পেয়েছে, এদের মধ্যে অনেকে, তারা অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। তো কি জন্য? সঠিক নেতৃত্বের কারণে। একটা দেশের ডেস্টিনি, ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দিতে পারে নেতৃত্ব। আমরা সেই নেতৃত্ব পেয়েছি, হয়তো পেয়েছিলাম, কিন্তু সদ্ব্যবহার করতে পারিনি। কারণ এই দেশে তো জন্ম নিয়েছে কিছু সন্তান, এই দেশে তো শের বাংলা ফজলুল হক সরওয়ার্দী জন্ম নিয়েছে, মৌলানা ভাসানী জন্ম নিয়েছে, শহীদ জিয়া রহমান জন্ম, ডক্টর ইউনূস জন্ম নিয়েছে, এরফান খান জন্ম নিয়েছে, অনেক কিছু সন্তান আছে। আমরা পারলাম না কেন? নেতৃত্বের কারণে। এবং সেই নীতিটা পচে গেছে আমাদের গত 15-16 বছরে। কল্পনা করা যায় একটা দেশকে, দুর্নীতি আমাদের মধ্যে সব দেশই আছে, এটা বলার অপেক্ষা না, কিন্তু দেশকে বিক্রি করে দেওয়া একটা দেশের কাছে, সেটা তো পৃথিবীর কোনো দেশে শোনা যায় না। দেশদ্রোহী অনেক আছে, অনেক বিশ্বাসঘাতক আছে, কিন্তু যারা শাসনভার যাদের হাতে, তারা আরেকটা দেশের নির্দেশে বিক্রি করে দেবে উইদাউট বিং আস্কড, এই দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই কোনখানে আছে বলে। এইটা দুঃখজনক। এই জন্য হৃদপিণ্ডে রক্ত করানো হয় এই সময়। তো পরিত্রাণ কি? আমার মনে পরিত্রাণ হচ্ছে এই, যেটা আমি বললাম, আমাদের লোক আছে, আমাদের মেধা আছে। আপনি যদি দেখেন আমাদের দেশের ভিতরে, দেশের বাইরেও আমাদের ছেলেমেয়েরা, লোকরা অনেক কৃতিত্ব অর্জন করছে, অনেক সুনাম অর্জন করছে তারা। তো আমাদের তো মেধা আছে, মেধাকে কাজে লাগানো। এবং আজকে এই কথাগুলি বলা আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই দুটা প্ল্যাটফর্ম আমি মনে করি, অন্তরে মিলে লালন করি, যে প্ল্যাটফর্ম দুটার প্রচুর শক্তি আছে। তারা যদি এই শক্তিটা ব্যবহার করতে পারে দেশের জন্য, দেশের চিত্ত বদলে দিতে পারে। দুটা কি? একটা হচ্ছে রাওয়া, 3000 3500 আর্ম ফোর্সেস অফিসার এই রাওয়াতে সদস্য। মুক্তিযোদ্ধারা বেশিরভাগ চলে গেছে। এই মুক্তিযুদ্ধ একটা সংগঠন আছে বিভক্তভাবে, এরা একত্র হয়ে যদি সহ্য হতে পারত, এই দুটাই সংগঠন ভ্যানগার্ড হিসেবে কাজ করতে পারো। দুর্ভাগ্যবশত আমি বলতে বাধ্য হচ্ছি, এই দুটো সংগঠন, একটা সংগঠনও গত 50 বছরে তাদের সঠিক রোল বা দায়িত্ব পালন করে নাই, পিরিয়ড। আমি বলতে দ্বিধা করব না। আপনি দেখেন গত 16-17 বছরের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে, রাওয়াত থেকে কজন অফিসার দাঁড়িয়ে এর বিরুদ্ধে উচ্চারণ করেছে, না এই স্বৈরাচারী সরকার আমরা চাই না। আমি জানি ভয় কনসিকুয়েন্স আছে, কারাদণ্ড হতো, হয়তো গুম করে ফেলতো, সো হোয়াট? A soldier is born and dies as a soldier till he goes to the grave. কজন লোক দাঁড়িয়েছে, আমাদের এক্সাম্পল আছে। কিন্তু কর্নেল জিয়াউদ্দিন, আপনারা অনেকে শুনেছেন কিনা, আমার সুযোগ হয়েছিল তার সাথে যুদ্ধ করার। শেষ দিন 15 তারিখে 16 তারিখে শেষের দেশ ডিসেম্বরে তারা আমি যুদ্ধ করেছি। কর্নেল জিয়াউদ্দিন 46 ব্রিগেডের কমান্ডার ছিলেন। এই লোকটা 25 বছরের চুক্তি, গোলামী চুক্তির উনি প্রতিবাদ করেছিলেন। এবং দৈনিক একটা পত্রিকা, আপনি অনেকে যেটা হলিডেতে লিখেছেন, তার প্রতিবাদ, যেটা গোলামী চুক্তি, এটা অবিলম্বে ক্যান্সেল করা উচিত। শেখ মুজিব তখন ছিলেন বিদেশে, বিদেশ থেকে এসে বললেন, ডাকলেন তাকে, দেখে বলে তুমি এটা কেন এটা করলে, আমার অবর্তমানে তুমি আমার সাথে দেখা করতে পারো। উনি বললেন কি জানেন? উনি বললেন, আপনি তো বাইরে ছিলেন, দেশের বাইরে, আপনার তো অনুমতির অপেক্ষা করিনি, আমরা যুদ্ধ করেছি, অনুমতি লাগবে কেন? তারপর অনেকে বলা হলো তোমাকে বরখাস্ত করবে, তুমি রিজাইন করো। আপনি বরখাস্ত করার জন্য আই হিয়ার এ রিজাইন, ও রেজিগনেশন সাবমিট করে চলে গেলেন। আপনি যেন পরবর্তী উনি সভার সাথে গিয়েছিলেন, যুদ্ধ করে গেছেন, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, বোধহয় কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আর কি। কিছুদিন আমার সাথে দেখা হয়েছিল। উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। ইন্টারেস্টিং, যখন কিন্তু পালিয়ে আসি এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা পরে আমাদের কোর্সে যারা পাকিস্তান ইন্ডিয়াতে যুদ্ধ করেছিলাম, ওইখানে আমার কমিশন হয়নি, পরবর্তী এখানে করেছিল ওনার আন্ডারে পাসিং আমার প্যারাট আই কথা। ধন্যবাদ স্যার। যাই হোক, এটা কর্নেল জিয়াউদ্দিন বলতেন। আরেকটা বলি হচ্ছে জেনারেল ওসমানীর কথা। জেনারেল ওসমানীও একই কাজ করেছেন। যখন পাকশাল যখন রচনা করা হলো, হি এবং মইনুল হোসেন তারা রিজাইন করেছে, যেমন পাকশালী রাজ্য করবে না। তো এই ধরনের সাহসিকতার পরিচয় আমরা দিতে পারি। আমার মধ্যে এখনো আমাদের সময় আছে দেশকে পরিবর্তন করে। আমাদের তো কিছু চাওয়ার নেই। আমরা সেনাবাহিনীতে বা আর্ম ফোর্সে জয়েন করার সময় আমরা একটা ওথ দিয়েছি, দেশের আমরা স্বাধীনতা রক্ষা করবো।
এটা কোনো রাজনীতি না। আই বেগ টু ডিফার উইথ কেউ যদি বলবে রাজনীতি রাজনীতি বক্তব্য দিচ্ছে না। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা যখন সে কঠিন পর্যায়ে চলে আসে, বিপন্ন হতে চায়, তখন আমাদের এই কথা বলাটা রাজনীতি বলা। আমি কোনো রাজনীতি ব্যক্তির সাথে কথা বলছি না। শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। কে বলছেন? হ্যাঁ, আমি ওয়াইন্ডিং আপ, সরি। না ঠিক আছে, না আই এম সরি, আমি আই আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই এম ওয়াইন্ডিং আপ। তো যাই হোক, আমি সুযোগ পেলে সবসময় সুযোগ পাই। আমি এখানে কথা বলার ইচ্ছে ছিল না। কর্নেল হক, হি ওয়াজ ভেরি কার্টিয়াস, হি ইজ নাইস অফ ইউ মেকে কথা। আমি নওয়াতে আসিও না, আমি বিভিন্ন ক্লাবে যাইও না, আমি এম নট এ ক্লাব গোয়ার। কিন্তু মুক্তিযুদ্ধের উপরে, দেশের উপরে বিভিন্ন যে সুযোগ হয় টেলিভিশনে, সবসময় একই কথা বলি। তো আপনাদের কাছে অনুরোধ, ইট ইজ নট নেভার টু লেট। আবার এই যে আমাদের জুলাই আসতে হলো, এটাও আমি আমার কষ্ট পেয়েছি যে প্রেস দিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে সরকার এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কিছু কিছু কাজ হয়েছে, কিন্তু তারপরে রাজনীতিবিদদের চাপে পড়ে ইলেকশন দেওয়া ডেট হয়েছিল। কিন্তু আমি জানি না যে কাজগুলি তার অসমাপ্ত করে রেখে গেছেন, সেই কাজগুলি পরবর্তী নির্বাচিত সরকার সম্পন্ন করতে পারবে আমার আশঙ্কা হয়। কারণ আমি তাদের ওই চরিত্র জানি অতীতের জন্য। আমি আশা করব, দোয়া করবো, প্রার্থনা করবো আল্লাহর কাছে তার এই অসমাপ্ত কাজগুলি পূরণ করো, দেশের মানুষের মধ্যে হাসি ফুটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখী, সমৃদ্ধিশালী, স্বাধীন রাষ্ট্র তার উপহার। আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার।